দ্বিধার ইচ্ছেরানায় আপনাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম লগ্নপার। লিখেছেন আশাপূর্ণা দেবী। বেরোবার আগে কি ভেবে আবার একবার মায়ের রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো অর্ঘ্য। অথচ একটু আগেই বলে গেছে, মা একটু বেরোচ্ছি। মা যথারীতি দুগ্গা দুগ্গা বলেছে। ছেলেকে আবার দেখে বন্দনা বলল, কি রে, এখনো বেরোসনি নাকি আবার ফিরে এলি? অর্ঘ্য মায়ের সেই দরজা থেকে বাড়ানো মুখটার দিকে তাকিয়ে দেখল। খোলা দরজার আলোটা মায়ের মুখের উপর। কতদিন মায়ের মুখটা এমন ভালো করে তাকিয়ে দেখেনি অর্ঘ্য। কখন কোন ফাঁকে মার বয়সটা এতখানি বেড়ে বসে আছে? মার রগের উপরকার চুলগুলোর এতগুলো আঁকিবুকি রেখা পড়লই বা কখন আর কতদিনে? যে রেখাগুলোয় লেখা হয়েছে দীর্ঘদিনের হতাশা আর ক্লান্তির ছাপ। সর্বদাই তো দেখছে মাকে। কই, কোনো সময় তো মনে হয় না মা কি বুড়ো বুড়ো দেখতে হয়ে গেছে। সর্বদা দেখছে বলেই চোখে পড়ে না। অন্যমনস্ক হয়ে যাওয়া অর্ঘ্যর চোখের সামনে চকিতের জন্যে একটা আলো আলো মুখ ভেসে উঠল। রোহিণীর মুখ ভেসে উঠল। রেখাহীন নির্মল মসৃণ মুখ, যাকে ঘিরে একরাশ কালো পশমের গোছা। সেও তো ঠিক এইখানেই, এই রান্নাঘরের খোলা দরজাটার ফ্রেমে আটকে থাকা। অর্ঘ্যদের লিলুয়ার এই বাড়িখানার এই রান্নাঘরে অর্ঘ্য অস্ফুট চৈতন্যে তার ঠাকুমাকেও দেখেছে, আর মাকে তো চিরকালই দেখে চলেছে। উঁচু দাওয়া, নিচে উঠোন। উঠোনের শেষ প্রান্তে বাড়ি থেকে বেরিয়ে পড়বার একটা আজামৌজা দরজা। অর্ঘ্য দেখতে পেল উঠোনটা পার হয়ে সেই দরজাটা দিয়েই বেরিয়ে যাচ্ছেন একটি হৃষ্টপুষ্ট মহিলা। পরনে দারুণ চওড়া লাল টকটকে পাড় একখানা সিল্কের শাড়ি পরে। তখন নাম জানত না শাড়িটার, পরে মা বলেছিলেন দুধে গরদ। রান্নাঘরের দরজার ফ্রেমে আটা মায়ের মুখটা এই মহিলাটির চলে যাওয়ার দিকে তাকিয়ে যেন আলোয় ভরে গিয়েছে। সেই মুখটা বাড়িয়ে মা দাওয়ায় দাঁড়ানো একটি ছেলের দিকে তাকিয়ে বলল, তোর নতুন জেঠির শাড়িখানা দেখলি খোকা? এমন শাড়ি পরেই মা দুর্গার অঞ্জলি দিতে যাওয়া মানায়, কি বলিস? ছেলেটার পরনে কি হাফ প্যান্ট না নতুন ধুতি পাঞ্জাবি? হ্যাঁ তাই তো, কোঁচার আগাটা হাতে ধরা। ছেলেটা সেটা হাত থেকে ছেড়ে দিয়ে হাতটা উল্টে বলে উঠল, ছাই মানিয়েছে, কেলে মুটকি। মা হাঁ হাঁ করে বলে উঠল, ছি ছি, কি বলছিস, অমন বলতে আছে? কিন্তু বলতে থাকা না থাকার ধারকে ধারছে। তাই মায়ের হাহা সত্ত্বেও আরও অবজ্ঞায় বলে উঠল ছেলেটা, কেলেই তো, মুটকিই তো, একদম মানায়নি। আর এই বেপরোয়া উক্তির পরই দুঃসাহসিক ছেলেটা ফট করে মনে মনে একটা বেআইনি কাজ করে বসল। সেই সদ্য নতুন ঝকঝকে শাড়িখানাকে ফস করে বেমানান জায়গা থেকে একবার ছিনিয়ে নিয়ে একটি ভারী মানানসই জায়গায় উপস্থাপিত করে দেখে নিল, আর সঙ্গে সঙ্গে একটি সুদূর প্রসারী সংকল্প মন্ত্র পাঠ করে বসল। বন্দনা বলল, কি রে, কিছু ভুলে গিয়ে বেরিয়ে পড়েছিলি বুঝি? এই প্রশ্নের উত্তর দিতে হলে আবার একটা গোজামিল দিয়ে বসতে হবে। সেটা সন্দেহ উদ্রেককারী হতে পারে। তাই অর্ঘ্য একটু ইতস্তত করতে পারল না, কেন আবার মার কাছে এসে দাঁড়িয়েছে। মা, একটু জল খেতাম। মা, তার জন্যে আবার এত কিন্তু কিন্তু কেন? হ্যাঁ, আচ্ছা পাগল তো। বন্দনা রান্নাঘরের মধ্যে থেকেই একটা মাটির কলসি থেকে এক গ্লাস জল ঢেলে এনে ছেলের হাতে ধরে দিয়ে বলল, আমি তো বলি রোদের সময় পথে বেরোতে হলে একটু জল খেয়ে বেরোনো ভালো, শরীর ঠান্ডা থাকে। খালি গ্লাসটা হাতে নিয়ে বন্দনা আবার হাসল। একটু জল চাইতে এসে এমনভাবে দাঁড়িয়ে রইলি যেন কত চিন্তায় পড়ে গেছিস। অর্ঘ্য একটু হাসল। তুমি ব্যস্ত রয়েছ, আবার একটা ফরমাস। কি আমার এক রাজকার্যে ব্যস্ত রে, আজ তো ছুটির দিন। তারপরে একটু কৌতুকের গলায় বলে উঠল, এখন তো আর বেকার নোস বাপু যে ওই বলে আড়াবি।
এবার একটা বউ আনা দরকার যে তোর সব ফরমাস খাটবে। অর্ঘ্য কপালে একটা হাত ঠেকিয়ে শিউরে ওঠার ভঙ্গিতে বলে উঠল, বলিহারি যাই বাবা, এক্ষুনি তোমার খাল কেটে কুমির আনতে ইচ্ছে করছে? খাল কেটে কুমির? কথার কি ছিরি ছেলের! খুব সাধারণ একটা মোটা দাগের কথাই বলল বন্দনা। তবু মনে হলো কে যেন কোথায় সুন্দর একটা তারের বাজনায় মিহি একটা ছড় টানল। বন্দনার চোখের তারায়, মুখের চাপা হাসির আলোয় যেন সেই সুরের ব্যঞ্জনা। আর ওই মুখটার দিকে তাকিয়ে অর্ঘ্যর এখন আবার মনে হলো, না, মাকে যতটা বুড়ো হয়ে যাওয়া ভাবছিলাম ততটা তো নয়। অর্ঘ্য দাওয়া থেকে উঠোনে নামল। সেই আজামৌজা বেড়ার দরজাটা দিয়েই বেরিয়ে পড়বে। মফস্বল গোছের জায়গা মাত্রেই এই পদ্ধতি চালু। অধিকাংশ কাজ কারবার খিড়কি নামক দরজাটা দিয়েই সারা হয়। বেরোবার পরও মা গলা তুলে বলল, বেশি দেরি করবি না তো রে? তার উত্তরটা আর শুনতে পেল না, কারণ অর্ঘ্যর হাঁটাটা খুব দ্রুত। বেরিয়ে প্যান্টের পকেটটা একবার হাত চাপড়ে দেখে নিল অর্ঘ্য। ঠিকই আছে। খানিকটা গেলেই মনোহরলালের বৃহৎ দোকান। শাড়ি কাপড়ের, কাটা কাপড়ের অজস্র সম্ভার। সব রকম মাল রাখে মনোহরলাল। এখন পুজোর সেল দিচ্ছে, মহালয়া পর্যন্ত দেবে। অর্ঘ্য এ যাবৎ রীতিমতো ঈশ্বর বিদ্বেষী ছিল। সম্প্রতি গত 2 মাস থেকে ঈশ্বর বিশ্বাসী হয়ে গেছে। এখন তাই ভাবতে ভাবতে যাচ্ছে, ঈশ্বরের অনেক দয়া। তার এখন 2 মাসের চাকরিতে বোনাস পাওয়ার কথা নয়, তবে প্রায় বোনাসের মতোই একটা ব্যাপার করেছে কোম্পানি নতুনদের জন্যে। পুজোর আগে ওই নতুনদের 1 মাসের মাইনে অগ্রিম দিয়েছে। মাসে মাসে আন্দাজ মতো কেটে নিয়ে 10 মাসে শোধ করে নেবে। এটাও তো একটা বড় প্রাপ্তি, 1 মাসের মাইনে বাড়তি হাতে পাওয়া পুজোর বাজার সারতে। অর্ঘ্য সেই টাকাটা নিয়ে মনোহরলালের দোকানের কাছে চলে এলো। মনোহরলাল পুজোর আগে 1 মাসের জন্যে শতকরা 30% ছাড়ের একটি মনোহর হাতছানির বিজ্ঞাপন দিয়ে চলেছে। তাই তার দোকানে বেসামাল ভিড়। তবু সেই দিকেই চলল অর্ঘ্য, ওই হাতছানির লোভানিতে। অনেক দূর থেকে ওদের কর্মচারীদের গলা ফাটানো চেঁচানি শোনা যাচ্ছে, ছেল ছেল ছেল, ছেল ছেল ছেল, শতকরা 30 মাত্র মহালয়া পর্যন্ত। মহালয়াটা যেন কবে? সে যবেই হোক, আজই তো এসে গেছে অর্ঘ্য পকেটে টাকা নিয়ে। এই দোকানটা তাদের চেনা, কিন্তু কতই বা কি কেনা হয়। কিন্তু সেলসম্যান স্বপন দাসের সঙ্গে বেশ একটু মাইডিয়ার ভাব আছে। কিন্তু এখন কি আর তাকে খুঁজে পাওয়া যাবে? এখন অনেকগুলো অস্থায়ী সেলসম্যান কাজ চালিয়ে চলেছে, আর মুখের ফেনা তুলে চেঁচাচ্ছে, ছেল ছেল ছেল। দোকানের সামনে তো জনারণ্য, ঢুকবে কোথা দিয়ে? হঠাৎ একটি পরিচিত কণ্ঠ পাশ থেকে বলে উঠল, কি অর্ঘ্যদা, পুজোর বাজার করতে এসেছ? অর্ঘ্যর মুখটা হাসির আভায় উজ্জ্বল হয়ে উঠল। বলল, দূর, সে তো মায়ের ডিপার্টমেন্ট। আমি শুধু একটাই শাড়ি কিনব। হ্যাঁ রে রুবি, দুধে গরদ কাকে বলে রে? দুধে গরদ? মাসিমার জন্য নেবে বুঝি? ভালো ভালো, নতুন চাকরি হয়েছে। আহ, বাজে কথা রেখে উত্তরটা দে তো। রুবি বলল, দুধ গরদ আর নতুন কি, গরদের যে একটা অফ হোয়াইট গোছের নিজস্ব রং আছে, যাকে আমরা গরদ রং বলি, এটা তা নয়। এ একেবারে দুধ সাদা, একটু কাতান ধরনের সিল্ক জমি, খুব উৎকৃষ্ট কোয়ালিটির। সাধারণ গরদের থেকে একটু দাম বেশি অবশ্য, তবে খুব ছাড় দিচ্ছে তো। রুবির মুখে একটা অহেতুক আলো। আমার সময় থাকলে আরেকবার ঢুকে পড়তাম তোমার সঙ্গে, কিন্তু এমনিতেই যা দেরি হয়ে গেছে, মা বোধহয় ঠ্যাঙা নিয়ে বসে আছে। অর্ঘ্য দেখল রুবির হাতে অনেকগুলো প্যাকেট। বলল, ঠিক আছে, একখানাই তো মাত্র ব্যাপার, একাই ম্যানেজ করে ফেলতে পারবো। রুবি ফিরে যেতে যেতে বলল, গরদ কিনবে তো ওই ডান দিকের কোণের দিকে চলে যাও, এদিকটায় সব সুতির ব্যাপার। অর্ঘ্য ভাবল, মেয়েগুলো কত কম বয়সেই কত অভিজ্ঞ হয়ে ওঠে।
তারপর ঢুকে গেল সেই ডান দিকে। সেদিকটায় ভিড় একটু হালকা, আর আবার ঈশ্বরের দয়াকে সার্টিফিকেট দিতে বাধ্য হওয়া, কারণ এখানে স্বপন দাস। দুধে গরদ? স্বপন প্রার্থনা মাত্র ঝপঝপ অনেকগুলো মাল নামিয়ে ফেলল। আর একটু চওড়া বর্ডার নেই? থাকবে না কেন, আছে, আরও সরেস কোয়ালিটির। চোখ আটকে যাবে দাদা। স্বপনের হাত যেন বিদ্যুৎ চালিত। তবু সাগরেদও আছে একটা। সত্যিই বটে, চোখ আটকে যাবার মতোই। দুধের মতো রং, মাখনের মতো নরম, চোখ ঝলসানো লাল টকটকে স্যাটিন পাড়। অর্ঘ্য উঠোনের দরজা দিয়ে জেঠিকে বেরিয়ে যেতে দেখছে, ঠিক সেই রকম। এটা বোধহয় আরও চওড়া আর আরও উজ্জ্বল পাড়। এটাই দিন, কত পড়বে? ভালো মতো সেল দিচ্ছেন তো? স্বপন মহোৎসাহে বলে, সে তো নিশ্চয়ই, এ অঞ্চলে আর কেউ এরকম দেবে না। কলকাতা থেকে লোক চলে আসে এই মনোহরলালের দোকানে। তবে সুতিতে 30%, সিল্ক রেশমে 25। বাহ, তা কেন? ওভাবেই চলছে তো। 25ই বা কম কি বলুন? এই তো, এই শাড়ির দাম হচ্ছে 595, আপনার গিয়ে ছাড় বাদ দিয়ে হচ্ছে। অর্ঘ্য প্রায় সাপের ছোবল খাওয়ার মতো বলে ওঠে, 595? তার মানে 600ই বলুন না। এই দেখুন, আজকাল আবার এটা একটা দাম নাকি? দেখুন গে যান, সুতির শাড়ি আপনার এর উপর যায়। এই গরদ টরদ তো তবু সাবেকি ব্যাপার, ফ্যান্সির উপর যা দাম চড়ছে আজকাল। অর্ঘ্য বলে, ওসব কথা থাক, এইখানার কি করতে পারবেন তাই বলুন। স্বপন দাস মাথা নেড়ে বলে, এখন তো আর আমার কিছু করবার নেই দাদা, সব ছাপ পড়ে গেছে। তাহলে নয়, এটা থাক। এই যে এটা দেখুন, অনেকটা কম পড়বে। কিন্তু অন্যটা কি করে দেখবে অর্ঘ্য? তার যে এই শাড়িখানার উপরে চোখ আটকে গেছে, আর অনেক দিন আগের সেই সংকল্প মন্ত্রটি মনের মধ্যে ঠেলা মারছে, বড় হয়ে আমি মাকে এর থেকেও ভালো শাড়ি কিনে দেব। বড় তো হয়েছে অনেক দিনই, তবে বেকারত্ব না খোঁজা পর্যন্ত তো বড় হওয়ার প্রশ্ন আসে না। বার কয়েক দ্বিতীয় তৃতীয় চতুর্থ আরও কয়েকটা শাড়ি নাড়াচাড়া করে শেষ পর্যন্ত ওই চৌক আটকানোটাই। ছাড়বাদের হিসেব কষে ভালো একখানা বাক্সের মধ্যে শাড়িটাকে ভরে অর্ঘ্যর হাতে দিয়ে টাকাটা ক্যাশে জমা দিতে দিতে স্বপন একগাল হেসে বলে, আর কিছু নেবেন না? আজ থাক। বাক্সটা হাতে নিয়ে যখন দোকান থেকে নেমে রাস্তায় পা দিল অর্ঘ্য, পৃথিবী রোদে কাটছে। ঘড়িটা দেখল, 1:35। সে যাগ্গে, ছুটির দিনে আবার কবে এর থেকে সকাল সকাল খাওয়া হয়। বাবাই যা খিদে সইতে পারে না বলে ছটপট করে। দামটা হয়তো অর্ঘ্যর আন্দাজের পক্ষে অনেক বেশিই হলো, তবু যা সব দাম দেখল শাড়ির। অথচ নেহাত মধ্যবিত্ত মহিলারাই তো নিয়ে যাচ্ছেন গোছা গোছা। আহ্লাদি মার্কা তরুণীরাও কি অবলীলায় 500, 700, 800, 900 শাড়ির সম্ভার নাড়ছে চাড়ছে, নিচ্ছে, বগল দাবা করে দোকান থেকে নেমে যাচ্ছে হাস্যবদনে। অর্ঘ্য কি এত অকিঞ্চিতকর, এত দিন দরিদ্র? না, আর দ্বিধা নয়। অর্ঘ্যর আবাল্যের সংকল্পকে অর্ঘ্য আজ মূর্তিমতি করে তুলতে পেরেছে। এটাই হচ্ছে শেষ কথা। অর্ঘ্য এখন মনে মনে শাড়ির প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে মায়ের উচ্ছ্বসিত মুখটা দেখতে পায়। অর্ঘ্য কৃতকৃতার্থ হয়। তবু অর্ঘ্য দ্রুত পা চালাতে চালাতে ওই আর 5 জনের মতোই অবলীলায় ভঙ্গির রিহার্সাল দিতে দিতে চলে। মা, এই শাড়িটা পরে এবার মা দুর্গাকে অঞ্জলি দিতে যেও তুমি। যেন খুব সহজ স্বাভাবিক নিত্যদিন ব্যবহৃত কথার মতোই, যেন ওই লাল টুকটুকে পাড় দুধে গরদ শাড়িখানার সঙ্গে জড়িয়ে নেই অর্ঘ্য নামের ছেলেটার আবাল্য লালিত একটি দুঃসাহসিক স্বপ্ন। যেন ওই শাড়ির প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে একটা হাজার বাতি আলো জ্বলে ওঠার প্রত্যাশা নেই ছেলেটার মধ্যে। মা,
এই শাড়িটা পরে তুমি এবার। কিন্তু রিহার্সাল দেওয়া কথাটা কি উচ্চারণ করার সময় পেল অর্ঘ্য? পেল না। সুর বাঁধা তারের বাজনাটার তারটা ছিঁড়ে পড়ল ঝনঝনিয়ে। দরজার সামনেই ওত পেতে দাঁড়িয়ে বাবা। ছেলেকে দেখা মাত্রই চেঁচিয়ে উঠলেন, এই যে এসে গেছে, ভাতটা বাড়ো। মাস 2 আগে হলেও এরকম ক্ষেত্রে তীব্র ব্যঙ্গে চেঁচিয়ে উঠতেন, এই যে বাবুর রাজকার্য সেরে ফেরা হলো, এবার ভোগ সাজাও। সে যে মা কি একটা যেন বলতো, খোকন এলো বেরিয়ে, দুধ দাও গো জুড়িয়ে, তোমার খোকনও। এখন আর সে ভাষা ব্যবহার করছে না বাবা। অর্ঘ্য চাকরিটা পাওয়া পর্যন্ত বরং আবার একটু বাড়াবাড়ি সমীহভাবই দেখাচ্ছে। নিজেও বরাবরই অফিস যায়, তবু এখন সকাল থেকেই বন্দনাকে তাড়া লাগাতে থাকে। রান্নায় হাত লাগাতে এত দেরি করছো কেন বলো তো, ছেলেটার অফিসের ভাত দেবে তো। একদিন শুনতে পেল মা বলছে, চিরটা কালই তো অফিসের ভাত রেঁধে আসছি, নতুন নাকি? বাবা বলল, সে আমার না হয় যা হোক দিয়ে চলে গেছে, ও কি আর সেইভাবে, ওকে একটু না হয় গুছিয়ে টুছিয়ে দেবে। দাড়ি কামাতে কামাতে ঘরের মধ্যে বসে বাবার এই ভুল বদলে মনে মনে একটা দার্শনিক হাসি হেসেছিল অর্ঘ্য। তারপর ভেবেছিল, অনেক টাকা রোজগার করা যায় না? অনেক টাকা। তখন দেখবে কি চেহারা হয় এবড়োখেবড়ো পরিস্থিতির। সব পালিশ মসৃণ হয়ে যায়। হয়তো তাই যায়। তাই হয়তো পৃথিবী ওই অনেক টাকার পিছনে ছুটে চলেছে উদ্ভ্রান্তের মতো, নীতি দুর্নীতির বালাই বিসর্জন দিয়ে। কিন্তু হায়, অর্ঘ্যর জগতে সেই অনেক টাকার পথটাই বা কই। তবু আপাতত যে অর্ঘ্য আজ। বাবা হঠাৎ বলে উঠল, ও কি অমন বাহারি বাক্সয় আবার শাড়ি এলো কার? কোনো বন্ধুর বিয়ের প্রেজেন্টেশন ফেশন নাকি? বন্দনা বেরিয়ে এলো রান্নাঘর থেকে, বলে উঠল, ভাদ্র মাসে আবার বিয়ে কি গো? কি রে ওটা খোকা, দেখি দেখা। অর্ঘ্য কষ্টে বলল, পরে দেখো, এখন খেতে দাও তো, পেটের মধ্যে ইঞ্জিন চলছে। বলল, তবু পরিস্থিতি সামাল দিতে পারল না। বাবা ততক্ষণে সেই রান্নাঘরের দাওয়ায় বসেই শাড়ির বাক্সর বাঁধন খুলে ফেলে শাড়িটাকে দিনের আলোয় বিছিয়ে ধরেছে। এ কি, এ তো দেখছি সাদা গরজ শাড়ি। কার, তোমার মান নাকি? এ তো দারুণ দামি মনে হচ্ছে। অর্ঘ্য মরিয়া হয়ে বলে ওঠে, হ্যাঁ, মনোহরলাল সেল দিচ্ছে, দেখে মার জন্য নিয়ে এলাম একখানা। পুজোর সময়। মায়ের মুখের দিকে কি একবার তাকিয়ে দেখবার সুযোগ পেল অর্ঘ্য? হয়তো চকিতে একবার পেয়েছিল, হয়তো দপ করে একবার হাজার বাতির রোশনাই জ্বলে উঠেছিল, কিন্তু বাল্বটা ফিউজ হয়ে গেল। কারণ ততক্ষণে বাবার মন্তব্যবান নিক্ষিপ্ত হয়ে গেছে, নিয়ে এলে একখানা, তা ভালো ভালো, মাতৃভক্ত সন্তান। তবে বোনাস তো দেয়নি শুনলাম। মাইনের টাকা নিয়ে এত লপচাপানি। চাকরি হতে না হতেই মেজাজে নবাবী হাওয়া এসে গেল। তাহলে আর কিচ্ছু হবে না। এরপর কি বলবে বন্দনা, কি বলতে পারে? যা বলা স্বাভাবিক তাই বলে উঠল। আকাশ ফাটানো গলায় বলল, সেল দিচ্ছে, বই বিল হচ্ছে না তো। বাজার জানি না আমি, ও সব ছাড়বাদের ভাঁওতা মিটিয়েও এ শাড়ি না হোক 300-400 টাকা হবেই। এই তুই নিয়ে এলি আমার জন্যে? ভূতে পেয়েছে নাকি তোকে বলতো? রেখে দে, ও বেলা ফেরত দিয়ে আসবি। ফেরত দিয়ে আসবি? অর্ঘ্য কি মেয়ে নাকি যে চোখ জ্বালা করে উঠলে তার হাতে আত্মসমর্পণ করে উঠবে? অর্ঘ্য তাই চোখকে দাবিয়ে জোর গলায় বলে উঠল, সেলের জিনিস ফেরত বদল হবে না, দোকানে লিখে টাঙিয়ে রেখেছে। বাবা বলে ওঠে, চমৎকার, বেশ একখানা গ্যাঁড়াকল বানিয়ে রেখেছে তো। আর তুমি বুদ্ধিমান ছেলে, হাতে 2 টাকা পাওয়া মাত্রই সেই কলের ফাঁদে পড়তে গেলে। মা একটু আসতে বলে, ফেরত হয় না, এ কি আর হয় রে,
টাকা ফেরত দেয় না ঠিকই, তার বদলে অন্য কিছু নিলেই হলো। তুই ওবেলা আমার সঙ্গে নিয়ে যাস, দেখিস আমি ওই টাকা থেকেই গুছিয়ে গাছিয়ে। অর্ঘ্য জেদের গলায় বলে, না, এ শাড়ি ফেরত দেওয়া হবে না, তুমি পরবে। বাবা ব্যঙ্গের গলায় বলে ওঠে, আহা, পড়ো গো পড়ো, ঠাকুরতলায় যেও বাহার দিয়ে। 5 জনে দেখবে ছেলে তালেবর হয়ে উঠেছে, মাকে 500 টাকার শাড়ি পরাচ্ছে। তবে সবেরই একটা মানান অমানান আছে অর্ঘ্যবাবু। পিতৃপুরুষের ভিটেখানা ভেঙে ঝুরঝুর করছে, তাতে জন্মজীবনে একটু সুরকি পড়ল না কখনো। আর হাতে টাকা আসতেই শখের প্রাণ গড়ের মাঠ হয়ে উঠল। একেই বলে ফতুমি, বুঝলে? স্বভাব যায় না মোলে। লোকটা ছেলের হঠাৎ একটা মোটামুটি চাকরি জুটে যাওয়ায় স্বভাবকে চেপে রাখছিল। বরাবরের জন্য পারে কখনো? স্বভাব মতোই কথা বলল সে। কিন্তু অর্ঘ্য, যার মাথার মধ্যে চড়াত করে একটা আগুনের শিখা জ্বলে উঠল, সে হঠাৎ তার স্বভাব ছাড়া কথা বলে উঠল। বলল, বাড়িখানা আমার বাবার নয় বাবা, আপনার বাবার। আচ্ছা, আপনি কখনো তার গায়ে 1 পোঁচ চুন বুলিয়েছেন? আর আমার মাকে আপনি কখনো একটা ভালো শাড়ি দিয়েছেন? আর এই যে একমাত্র আপনার ছেলে, তাকে কখনো ভালো জামা জুতো কিনে দিয়েছেন? শুধু একদিনে বড়লোক হয়ে যাবর তালে কেবল রেস খেলে খেলে। বলো বলো, বলে নাও। অক্ষম অপদার্থ বাপকে এবার জুতো মেরে মেরে কথা বলবে বই কি, দিন পেয়েছ যখন। দিন পেয়েছে অর্ঘ্য, এখন দিন পেয়েছে। অর্ঘ্য আর কোনো কথা বলে না। নিঃশব্দে শাড়িখানাকে বাক্সয়ে ভরে ফেলে বেঁধে নিয়ে চটিটা পায়ে গলিয়ে বেরিয়ে যায়। হলো তো, হলো তো, বলে বন্দনা চেঁচিয়ে ওঠে। এই খোকা, এখন আবার বাড়া ভাত ফেলে চললি যে? যাসনি? বলছি থাক, রেখে দে ও শাড়ি, ফেরত দিতে হবে না। আমি পরে ঠাকুরতলায় অঞ্জলি দিতে যাব। কিন্তু গলার জোর আসে না, বাতাসে মিলিয়ে যায়। অতএব চেঁচানোটা কাজে লাগে না। চিরদিনের ভীরুচিত্ত সাহসের অভাবে লগ্ন পার করে বসে, তাকে আর ফেরানো যায় না। অথচ যথা সময়ে যদি ওই কথাটাই বলে উঠতে পারত বন্দনা। এমন কত ভীরুচিত্ত মায়েরা এবং মেয়েরা দিনের পর দিন নিজের সমস্ত ইচ্ছেকে চেপে রেখে শুধু সংসারের জন্য খেটে চলেন। তাদের কথা কেউ ভাবুক বা না ভাবুক, তাদেরকে সারাদিন সবার কথা ভাবতে হয়। ছোট থেকে বোধহয় তাদের শিখিয়ে দেওয়া হয় এটাই সংসারের নিয়ম। কিন্তু এমন সব গল্পের মধ্যে দিয়ে লেখিকা বোধহয় আমাদের মেয়েদের বারবার বুঝিয়ে দেন যে অর্থ উপার্জনই কিন্তু এমন ভীরুচিত্তকে সাহসী করে তোলার একমাত্র অবলম্বন। কেমন লাগলো আপনার আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করুন আমার পরের গল্পের জন্য। খুব ভালো থাকুন।